সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে আছেন মামুনুল ইসলাম। আগেই পরিচয় করে দিয়েছি, বাংলাদেশের সাবেক অধিনায়ক, দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, এখনও ফুটবল খেলছেন। আমরা কথা বলবো তার সঙ্গে 22 বছর পর বাংলাদেশের ভারত বধ নিয়ে। ফুটবলে বাংলাদেশকে একটা দারুণ সাফল্য এনে দিয়েছে জাতীয় দল, যে সাফল্য আসলে অনেক দিনের অপেক্ষায় রেখেছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের। সেই সাফল্যের পর আসলে বাংলাদেশের ফুটবল কোন পথে যাবে সব বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। মামুনুল ইসলামের কাছে প্রথমেই অনুভূতিটা জানতে চাই যে এরকম একটা ম্যাচের জন্য কয়েক প্রজন্ম অপেক্ষা করেছে, শেষ পর্যন্ত 22 বছর পর বাংলাদেশ জিতলো। আপনার অনুভূতিটা প্রথম কি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম হলো আমাদের বাংলাদেশকে অভিনন্দন, কারণ জেতার জন্য এই জয় আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল ফুটবলের জন্য। কারণ যেভাবে দর্শকের ভিড়, 3 ঘন্টার মধ্যে টিকিট সোল্ড আউট, সব কিছু মিলে যে আমাদের সাপোর্টারদের যে ভালোবাসাটা, সেটার জন্য আমাদের জয় দরকার ছিল। কারণ মাঠে হাসাটা, মাঠে আসার ইচ্ছাটা, আমি মনে করি যে এই জয় আমাদের অনেক কিছু চেঞ্জ করে দেবে। যদি আমাদের ট্র্যাক ভালো জায়গায় থাকে, আমরা যদি ভালো ট্র্যাকে থাকি, যদি আমরা ট্র্যাক চেঞ্জ করি আমাদের জন্য ডিফিকাল্ট হবে। কারণ এরকমই আপনি বললেন, যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয়েছে, অলমোস্ট 2 যুগের কাছাকাছি। মানে ইন্ডিয়ার সঙ্গে জয়, ড্র ছিল বেশিরভাগ, বাট জিতাটা আমাদের জন্য টাফ ছিল ওদের সঙ্গে। এখন আমরা ইজিলি, বললাম না, আমাদের বিশ্বাসটা বড় জিনিস। আমরা ওই বিশ্বাস, মেন জিনিস হচ্ছিল বাসায় বসে খেলা দেখতেছিলাম, পুরো সেকেন্ড হাফ বাসায় বসে দেখেছি। মানে জয়ের পর ধরেন রাতে ঘুমাইছি 3টার পরে ঘুম আসছে। কারণ এই যে আনন্দটা ভাগ করার মতো, ফোন কল, ফ্রেন্ডদের সঙ্গে কথা বলা, আমাদের এক্স কলিগের সঙ্গে কথা বলা, যারা খেলতে গেছে তাদের সাথে কথা বলা, সব কিছু মিলে। আবার সাংবাদিক, আপনার প্রেস কনফারেন্স বক্সে রিফাত ভাইকে ভিডিও কল দিয়ে দেখা, সবাইকে দেখা, যে মানে যাদের এই জিতার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতো আমাদের মিডিয়ারা। আমাদের সবসময় বলতো একটা জয় আমাদের অনেক কিছু। আমরা যে আপনাদের রিপোর্ট করতেছি, আপনাদের রিপোর্ট করি, আমরা চাই একটা জয় জানি আমরা লিখতে পারি ইন্ডিয়ার সঙ্গে, বা যে কোনো কিছু যখন আমরা খুব খারাপ সময় পার করতেছিলাম। আমি মনে করি যে এই জয় শুধু আমাদের প্লেয়ারদের না, ফুটবলার না, এই জয় 18 কোটি মানুষেরই। কারণ 18 কোটি মানুষ এখানে ইনভলভ ছিল কালকের ম্যাচে। দেশে এই জয়, আমার এই জয়টা আমরা চাই যে ধরে রাখার জন্য। কারণ একটা জয় দিয়ে আপনি আবার এক যুগ অপেক্ষা করতে হবে ওই জায়গাটুকুতে, জানি আমরা না যাই। কারণ এজ এ প্লেয়ার হিসেবে বলেছেন যে এটাই স্বাভাবিক, ভারতকে এখন নিয়মিত হারানো সম্ভব। বাংলাদেশের এই জয়টাকে আমি 2টা প্রশ্নে ভাগ করতে চাই, যে বাংলাদেশের শক্তি বেড়েছে নাকি আসলে ইন্ডিয়ার শক্তি কমেছে, নাকি কালকে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে? কোনভাবে ব্যাখ্যা দিবেন একটু জানবো। তার আগে দর্শকের একটা প্রশ্ন আছে, সেটাও নিয়ে আসতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। আদাব ভাই। জি আদাব। আসলে কালকে ম্যাচে তো আমরা দেখছি যে মিঠুন মার্মা তো ভালো পারফরমেন্স করতে পারে নাই। সেক্ষেত্রে যদি পরের ম্যাচে যে শ্রাবণ তাকে রয়েছে, তাকে যদি একটা সুযোগ দেওয়া হয়, কারণ মার্চ উইন্ডোতে আবার আমাদের খেলা, তাকে সুযোগ দেওয়া হয়, আগে দেখা হয়, সেক্ষেত্রে যদি শ্রাবণকে। কালকের ম্যাচে মিতুল মার্মা ভালো পারফর্ম করতে পারেনি বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, যদিও আমি ব্যক্তিগতভাবে একমত নয়, জানি না মামুনুল ভাই কি বলবেন। কালকের ম্যাচে স্পেসিফিক মিতুল মার্মা কেমন করেছে আগে সেটা একটু বলে দেবেন। আসলে আগে বিগত ম্যাচগুলি থেকে কালকের ম্যাচে সে ভালো ছিল। মিস্টেক তো করবে, মিস্টেক হয়, মিস্টেক কমানো। কারণ গোলকিপার মিস্টেক করলে আর কিছু করার থাকে না, ডিফেন্স আর গোলকিপার। আমি মনে করি যে ও অনেক দিন ধরে খেলছে, ওকে যদি আপনি ওই খারাপ সময়টা যদি কোচরা সাপোর্ট না দিত, কাম ব্যাক করতে পারতো না। বাট ইকুয়ালি আপনাকে আরেকটা গোলকিপার রেডি করা উচিত। অলমোস্ট আমি মনে, এটা আমার যে 4টা গোলকিপার একই মাপের, একই স্ট্যান্ডার্ডে, একই কনফিডেন্স লেভেলে থাকা উচিত। আপনি যে কোনো সময় যে কেউকে দিলে ভালো টিমটা সাপোর্ট যেন পায়। শ্রাবণের এইজ আছে, শ্রাবণ এখনও অনেক ইয়ং, ওর ফিউচার পড়ে আছে। ওকে যদি এখন দেওয়া হয় বা ও যদি মিস্টেক করে, ওকে রিকভার করতে পারবে না। ওকে আরেকটু পরিপক্ক হলে আমি মনে করি এটা টিমের জন্য ভালো। কারণ জিকুর মতো গোলকিপার ওই স্কোয়াডে নাই। সবকিছু মিলে আমি বলবো যে একটা ফিরিয়ে আনার পক্ষে, মাসবি জিকুকে আমি ফিরিয়ে আনার পক্ষে। কারণ ওর ইতিহাস তো ভালো, ওর মানে আপনার ন্যাশনাল টিমের ম্যাচের ইতিহাস ওর ভালো। তা ওকে আপনি কতটুকু সাপোর্ট করবেন? কারণ এই ধরনের গোলকিপারকে আপনি সামান্য একটা মিস্টেকের জন্য আপনি তাকে একদমই অফ করে দেবেন তা না। তার থেকে ভালো তাকে একটা সুযোগ তাকে তার পেছনে সাপোর্ট দেবে। সে তো বাংলাদেশ ন্যাশনাল টিমকে অনেক দিয়েছে, দেয় না। সে এশিয়ার সাবকন্টিনেন্টের সাব ফুটবলের বেস্ট গোলকিপার ছিল।
তাহলে আপনি এই সব কিছু, ওর বয়সও তো বেশি না, ওর বয়সও 25-26, তো ওর তো সময় আছে, আপনি ওকে যদি সাপোর্ট দেন, আমি মনে করি যে গোলকিপার লাইন আপটা, স্কোয়াডটা অনেক সুন্দর, গোলকিপার লাইন আপটা। ওকে, তার মানে গোলকিপার নিয়ে আমরা দর্শকের প্রশ্নের উত্তরটা দিলাম ঠিক মতোই। আমার যে প্রশ্নটা ছিল যে কালকের ম্যাচে বাংলাদেশ জিতেছে, কি বাংলাদেশের শক্তি বেড়েছে আসলে, নাকি ভারতের শক্তি কমেছে এই এক বছরের কথাই যদি বলি? আসলে আমাদের স্ট্যান্ডার্ডটা আপনার হামজা সমিত্রা আসার পর আমাদের টিম স্ট্রেংথটা অনেক বেশি বাড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের কনফিডেন্স লেভেল বেড়েছে। আপনার হামজা আসাতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। হামজা আসাতে বাংলাদেশের মানুষ ফুটবলের দিকে ক্রেজটা বাড়ছে। হামজা আসাতে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়ছে, কারণ হামজা এমন লিগ খেলে, ইংলিশ লিগে, যেটা ওয়ার্ল্ডের বেস্ট লিগ। ওখান থেকে আমার একটা প্লেয়ার, আমাদের টিম, আমি বলবো যে আমাদের টিম, একটা মানুষের যদি মেরুদণ্ড না থাকলে কিছু থাকে না। আমাদের টিমের এখনই স্ট্রেংথ হচ্ছে হামজা চৌধুরী, সমিত। তা হামজা না থাকলে প্রবলেমটা কি হইতে পারে? হামজা আসাতে আমাদের কত কিছু চেঞ্জ হচ্ছে, আমরা জিতার জন্য চিন্তা করতেছি। এটা তো হামজা মাঠে প্রমাণ করতেছে যে ওর যে রানিং স্ট্রাইক রেট বলেন, ওর যে ডিফেন্ডিং কে সাপোর্ট করা, অ্যাটাকিং, অলমোস্ট 6 ম্যাচে 4 গোল করছে। তো সব কিছু এগুলো তো আনবিলিভেবল একটা জায়গা, যে আপনি ওর কাছে, ও এক্সট্রাঅর্ডিনারি। দেড় তো আমাদের টিমকে পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বিশ্বাস করি যে হামজা চেঞ্জ করবে মাঠের মধ্যে অনেক কিছু। কারণ একটা জিনিস দেখবেন, আপনার একটা টিমে এখন 3-4টা লিডার আছে, ক্যাপ্টেন্সি কিন্তু একজনই করে, কিন্তু ওখানে মাঠের মধ্যে 4টা লিডার দেখবেন আপনি এখন বর্তমান টিমে। আমরা ইন্ডিয়া থেকে ভালো না খারাপ, এটা ভালো, আপনাকে সাপোর্ট করবে। ইয়ং প্লেয়াররা খেলতে আপনার এটা স্ট্রেংথ বাড়বে, আপনাদের ইয়ং প্লেয়ারদের কনফিডেন্স লেভেল বাড়বে। টিমে অভিজ্ঞতা প্লেয়ার যতটুকু থাকবে, অভিজ্ঞতা আর ইয়ঙ্গার মিলে যখন একটা টিম হয়, তখন কিন্তু অনেক স্ট্রং হয়। যেটা এখন হামজাকে আপনি অনভিজ্ঞ বলতে পারেন না, হামজা সবচেয়ে বেশি অভিজ্ঞতা। সমিত, তপু ক্যাপ্টেন, তারেক কাজী ক্যাপ্টেন্সি করছে, জামাল ভুঁইয়া ক্যাপ্টেন, তারপরে সোহেল রানা ক্যাপ্টেন, আপনি কয়টা লিডার আপনি মাঠে পাচ্ছেন। সবকিছু মিলে আমি বলবো যে ইন্ডিয়া থেকে আমরা এগিয়ে, এটা আমরা মাঠে প্রমাণ করেছি, ফার্স্ট ম্যাচও প্রমাণ করছি, এখানেও প্রমাণ করছি, ইন্ডিয়া থেকে আমরা বেটার টিম। এটা মূল হয়েছে হামজা সমিতদের, জায়ানদের ইনে। এরা ইন করাতে আমাদের টিম স্ট্রেংথটা এখন অনেক উপরে। আবার সেই ইন্ডিয়া টিমও তো নেই, সেটাও তো সত্য না। ইন্ডিয়া জায়গায় আছে এখন, ইন্ডিয়ার পারফরমেন্স, ইন্ডিয়ার থেকে আমরা ইমপ্রুভমেন্ট বেশি করছি, সেই জন্যই আমাদের সাফল্যটা এসেছে, ধরা দিয়েছে। দর্শক আছেন আরো একজন, আমরা ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আচ্ছা, আমি গাজীপুর থেকে মোহাম্মদ পলাশ বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার প্রশ্ন হলো যে জামাল ভুঁইয়া বাংলাদেশের ক্যাপ্টেন, এবং জামাল ভুঁইয়া হামজা সেম পজিশনে খেলা। এখন জামাল ভুঁইয়া যদি প্রথমত নামানো হয়, তাহলে কি হামজার উপর থেকে একটা প্রেশার কমে যায় না? হামজা তো আমরা ডিফেন্স খেলা লাগাইছি নিচে নেই হয়, এখন এই জামাল ভুঁইয়া কেন নামানো হয় না? আচ্ছা, জামাল ভুঁইয়াকে কেন নামানো হয় না সেটা শেষ প্রশ্ন। জামাল ভুঁইয়া কালকে খেলেনি, মানে কোচের কম্বিনেশনের প্ল্যান এটা, আর এবং ফুটবলে অধিনায়ক আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। তারপরেও জানতে চাই যে জামালের আসলে পজিশনটা কিংবা ভবিষ্যৎটা আপনার কি মনে হয়? আসলে এটা আমার থেকে বেশি টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। অবশ্যই, মানে আপনার ব্যাখ্যা, টিম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স এখানে বেশি, কারণ এখানে ব্যক্তি জামালকে নিয়ে কথা হচ্ছে, এখানে আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামালকে নিয়ে কথা হচ্ছে। এটার পুরোপুরি আনসার, ওনার কোশ্চেনের আনসার পুরোপুরি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি দিবে, হেড কোচ দিবে। কারণ তাকে ইউজ কেন করা হচ্ছে না, তাকে ফিফা ফ্রেন্ডলিতে ফ্রেন্ডলিতে ইউজ করা হয়েছে, আপনার ফ্রেন্ডলি ম্যাচে আবার কেন মেন ম্যাচের আগে যে ফ্রেন্ডলি ম্যাচটা আমরা খেলি, এটা একটা টিম স্কোয়াড রেডি করার জন্য খেলি। সেখানে আমরা সবসময় কারণ আমি 15 ইয়ার্স ধরে ন্যাশনাল টিমে যখন 15 বছর খেলছি, 15 বছর আমি এই জিনিসটা দেখে আসি যে ফ্রেন্ডলি ম্যাচ খেলা মিনস হচ্ছিল একটা স্কোয়াড, নেক্সট 11 কারা খেলবে। এইগুলোর আনসার আসলে কোচ বা টিম ম্যানেজমেন্ট বলতে পারবে, এখানে আমার কোনো আনসার দেওয়া না। বাট আমার 3টা মিডফিল্ডের জায়গায় আমাকে যদি বলা হয়েছে, আমি নিজে পার্সোনালি আমার জায়গায় থাকলে আমি হামজা সমিত তো খেলবেই। তা হামজাকে যদি আমি অ্যাটাকিং মিডফিল্ডার খেলাই, তাহলে আমার নিচে ডিফেন্সিভ মিডফিল্ড আপনার হৃদয়কে দেওয়ার গেছে, কারণ হৃদয় ডিফেন্সিভ মিডফিল্ড খেলে। আর যদি আমি হামজাকে নিচে খেলাই, তাহলে অ্যাটাকিং আমি জামালকে ইউজ করতে পারি। এখন জামালের এইজ, অন্যদের এইজের একটা ডিফারেন্স আছে। আবার প্লাস হচ্ছিল ফুটবল তো ফিজিক্যাল খেলা, 100% ফিট, মানে ওই লেভেলে স্ট্রাইক রেট না থাকলে আপনি নাও পারতে পারেন, যেটা সোহেলের আছে। বাট জামালের পাসিং কন্ট্রোল খুবই ভালো। এখন একটার সঙ্গে একটা, এটা কোচের ডিসিশন। সোহেল ক্যাপ্টেন হিসেবে খেলছে, সোহেলও ভালো খেলছে, জামাল খেললে জামালও ভালো খেলতে পারতো, এটা নো ডাউটলি। কারণ এখানে ফাইটিং টেন্ডেন্সিটা এত বেশি টিমে এখন, যাকে সুযোগ দেওয়া হবে সেই
বেস্ট পারফর্ম করে থেকে মুরসালিন নিচে নেপালে ম্যাচ খেলে নাই, মুরসালিন নেমে মুরসালিনের গোলে টিম জিতছে, মানে আপনি মুরসালিনকে ফেলাই দিতে পারবেন না। সে অলরেডি তার জায়গা থেকে সে 7 গোল করছে ওই ইয়ং বয়সে, তাও নাম্বার 9-এ, সে নাম্বার 9-এর প্লেয়ার না। তা আমি আপনাকে মানে জিনিসটা নর্মালি ম্যানেজমেন্টই বলতে পারবে, এই যে স্কোয়াড, যদি আপনি স্কোয়াডের ব্যাপারটা হয় তাহলে একটা টিম যখন ভালো রেজাল্ট পায়, একটা টিমের প্রত্যেকটা জায়গায় স্ট্রেংথ বেশি, তাই টিম রেজাল্ট পাইছে। এটা একটা টিম গেম, এটা কোচ বলতে পারবে, ডিসিশন কোচ সাকসেস হয়েছে, শেষ ডিসিশন নেন। নেক্সট ম্যাচ মনে হয় জামাল খেলতেও পারবে। এটা নিয়ে আচ্ছা, এমনিতে গতকালের ম্যাচে ভারতের সঙ্গে আপনার দৃষ্টিতে ম্যাচ সেরা প্লেয়ার কে, ম্যান অফ দ্য ম্যাচ যদি আপনাকে বেছে নিতে বলি একজন, কে? হামজা। মানে গোল করেছে মোরসালিন, তারপরেও কেন হামজা? কারণ আমরা গোল পেয়েছি খুব আর্লি, বাট ওই লাস্ট মুভমেন্ট পর্যন্ত গোল ধরে রাখতে হামজার অনেক কিছু, ম্যাচের মধ্যে হামজার অনেক কিছু এখানে তার গুড, মানে তার পজিশন দেখেন, সে ডিফেন্সে হেল্প করতেছে, তার লং থ্রো ফার্স্ট হেডার কিন্তু সে যাচ্ছে, তাও সে যে একটা গোল সেভ করলো, ওই সময় গোল রিসিভ করলো, আমরা প্রেশারে ছিলাম, প্রেশার থেকে আর উঠতে পারতাম না। তা আমি মনে করি যে পুরো মাঠের মধ্যে মধ্যমণি ছিল হামজা। গোল আপনি একটা স্ট্রাইকার গোল, আমরা যে গোলটা করেছি এটা আমি মনে করি কাউন্টার অ্যাটাকে গোল করেছি, সবচেয়ে ভালো গোল, বেস্ট গোল হয়েছে, যে আসলে ফিনিশিং থেকে শুরু করে ফার্স্ট টাচ থেকে শুরু করে লাস্ট টাচ পর্যন্ত আমাদের যে কাউন্টার অ্যাটাক, কুইক কাউন্টার অ্যাটাক, যেটা আমরা স্টার্টিংয়ে খেলতেছিলাম, এটার একটা প্রভাব আমরা পেয়েছি। বাট আমি মনে করি পুরো ম্যাচের মধ্যে হামজার কাজগুলি হামজা পিওরলি করছে দেশ হয়ে, হামজাকে আমি মনে করি যে ম্যাচে এবং যখন যেখানে প্রয়োজন, এবং আমি দেখেছি যে ফার্স্ট ডিফেন্স সে করার পরে 10 সেকেন্ডের মধ্যে তাকে আবারও আরেক জায়গায় দেখা গিয়েছে, মানে খুবই কুইক রেসপন্স করেছে সে। আপনার উইথ বল উইথআউট বলে সব কিছু তো বেটার ছিল, এবং পজিশনলি যে পজিশনে সে খেলতেছিল, যে পজিশনে আমাদের ওদের কাউন্টার অ্যাটাকগুলিকে কীভাবে স্টপ করতে হয়, স্টপ করার জায়গাটাও সে বেশি ছিল, মানে সব কিছু মিলে আমাদের যে ডিফেন্সিভ শেপ থেকে শুরু করে অ্যাটাকিং পর্যন্ত তার ভূমিকা মাঠে সবচেয়ে বেশি ছিল। তার ভূমিকা কি আসলে অন্য প্লেয়ারদের উপর প্রভাব ফেলছে? তারা কি আসলে আরো বেশি ভালো খেলার পারছে খেলতে? মাসবি পারবে, কারণ আমি আপনাকে বলি, হামজার লেভেল যে জায়গায়, ওখান থেকে সে নিচে নামতে পারবে না। ওর জায়গায় আমাদের সবাইকে ওর জায়গায় যেতে হবে। এখন যেতে গেলে আমাদের কি করতে হবে, আমরা হামজাকে প্রথম যখন আসছে ওই হামজাকে দেখা, আর এখন হামজাকে খুব কাছলি দেখতেছি। আমি নিজে মাঠে তাদের সঙ্গে স্কোয়াডে না, বাট আমি যখন খেলা দেখি আমি মনে করি আমার ফার্স্ট টাচটা জানি হামজাকে দিই, আমি ফার্স্ট ফাউলটা ডিবক্সের আশেপাশে ফার্স্ট ফাউলটা নিই। কেন? ফ্রি কিক, সে গোল, আই থিঙ্ক সে স্পেশালিস্ট। তা আমি এই জিনিসগুলি কেন সুযোগ নিব না? ডেড বলে আমি ফাউলটা আউটসাইডে নিই, কারণ সে হেডারও। তা আমি এই জিনিসগুলি কেন মাঠে আমি নিব না, ক্রিয়েট করব না? তা আপনি তো সব কিছু বুঝতেছেন, আপনার ফার্স্ট বলটা আপনি কাকে দিচ্ছেন? আপনি আপনার টিমের বেস্ট প্লেয়ারকে দিচ্ছেন। কেন দিচ্ছেন? তার থেকে ভালো বল সাপ্লাই দেওয়ার জন্য। আপনি ফার্স্ট কেন ফ্রি কিক নিচ্ছেন ডিবক্সের বাইরে? কারণ আপনার কাছে একটা স্পেশাল ওয়ান আছে, আপনি কেন নিবেন না? কেন আপনি ক্রিয়েটটা করবেন? হামজাকে আপনি স্পেশাল ওয়ানই বলছেন বাংলাদেশ? আসবে আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট হিরো, কারণ সে যা করতেছে আসলে বললাম না, আমাদের সাবকন্টিনেন্টের গুলিতে ইন্ডিয়াতে যেমন সুনীল শেট্টি একতরফা করে গেছে, আজকে শেট্টি নাই, দেখেন অবস্থান কে কোথায় গেছে। একটা প্লেয়ার মালদ্বীপে আলী আশফাক, আপনার প্রত্যেকটা আমার সাবকন্টিনেন্ট 2-3টা দেশ এরকম প্লেয়ার ছিল যারা একজনই আপনার ডিসটেন্স করে দিত ম্যাচের। আমি মনে করি আমাদের টিমে হামজা আপনি সেই ডিসটেন্সটা করে দিচ্ছে বলে মনে করছেন। দর্শক আরো একজন আছেন, আমরা ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজন ভাই, আমি হাফিজ ইকবাল, কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাশ থেকে বলছিলাম। ভালো আছেন? জি ভালো আছি ভাই, বলেন। ভাই, আমার প্রশ্ন হলো মামুন ভাইয়ের কাছে, যে আমরা যে ফাহমিদুলের মতো একজন ফরওয়ার্ড আক্রমণবাগী, তো আমরা এই ম্যাচে তো তাকে দেখলামই না, অথচ কয়েকটা ম্যাচে তাকে দেখলাম 20 মিনিট 15 মিনিট আগে তাকে নামানো হয়। তো এরকম একজন ফরওয়ার্ডকে যদি আমরা পুরো 90 মিনিট খেলাতে পারতাম, তাহলে কালকের মতো কি রেজাল্ট আমরা অন্য ম্যাচেও দেখতে পেতাম না? এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। ফাহমিদুলের কথা বলছেন আপনি নিশ্চয়ই। ফাহমিদুল স্কোয়াডে নেই, কার্ডের সমস্যার কারণে তাকে কিন্তু এই এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে রাখাই হয়নি। সেই সমস্যাটা আছে। ফাহমিদুল স্ট্রাইকার হিসেবে কেমন, মানে সেটাও একটু যদি জাস্ট বলে দেন এক কথায়। না, উইঙ্গার হিসেবে যা দরকার ফাহমিদুলের সব কিছু আছে। ও তো লেফট উইং রাইট উইং খেলে, উইঙ্গার হিসেবে সে ফাস্টার আছে, তার ডিসিশন মেকিং ভালো, ক্রস ভালো। যেটা আপনি বললেন, আমি তো সেই স্কোয়াডে আমি দেখলাম না, তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, সে টিমের সঙ্গে আছে, সবসময় সে স্মরণ করে, সে মনে রাখে, এবং তার ভিডিও বেস্ট অফ লাক উইশেস দেওয়া। আমি মনে করি ফাহমিদুলের
আমার হচ্ছিল আমাদের যে ইয়ং প্লেয়ারগুলি যেমন জায়ান, ফাহমিদুল, তাদেরকে প্রপার সময় ইউজ করা, তাকে ম্যাচে এনে এনে যে বললো 20-22 মিনিট, কিউবা মিচেলের কথা বলতে পারেন। কিউবা মিচেল 20-22 মিনিট হলো তাদের স্টার্টিং টাইম। আপনি দেখবেন 1-1.5 বছর পর তারা 90 মিনিটস খেলতেছে, তারা টিমের জন্য ভূমিকা রাখতেছে। অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, অ্যাডজাস্টমেন্টে আপনার একটু সময় নেবে, সময় লাগবে তাদের। বাট আমি মনে করি তারা যে তারাও টিমের জন্য হামজার মতোই তারা বেস্ট প্লেয়ার হিসেবে একটা সময় তারা ওই জায়গাটুকুতে যাবে। এটা আমি মনে করি সময় তাদেরকে আরো পরিপক্ক করবে, কারণ ধরো তারা এখনো ইয়ং, তাদেরকে আস্তে আস্তে সুযোগ দিচ্ছে, আস্তে আস্তে করে জায়গা করে নেওয়া, আরও অনেক প্লেয়ার আসবে, তো টিমের একটা স্ট্রেংথ বাড়বে। এখন আমি তো বারবার বলি যে আমাদের টিমের 30-32 জন আছে যে স্কোয়াডে, যে ফুল যে কেউ খেলতে পারবে। আরো কথা বলবো আপনার সঙ্গে। মামুনুল ইসলাম আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরছি পরে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি 22 বছর পর ভারত বধ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল, এই জয় বাংলাদেশকে জাগিয়ে তুলেছে, কিংবা ফুটবল নিয়ে মানুষের আলোচনা আবারও বেড়ে গেছে। গত কয়েক মাস ধরেই সেটা ছিল, এই জয়ের পর আমরা মনে করি যে সেটা আরও বাড়বে। কিন্তু এই একটা জয় কি আসলে বাংলাদেশের পুরো ফুটবল সিস্টেমকে চেঞ্জ করতে পারবে? না, ইটস ভেরি টাফ। কারণ হলো আপনার একটা জয় কেন আসছে, আপনাকে বললাম না, 18 কোটি মানুষের ইচ্ছার কারণে আসছে। 18 কোটি মানুষ ওই ফুটবল নিয়ে ভাবার কারণে আসছে। এই যে ফুটবল একটা কালচার আমাদের আবার আসতেছে, এটাই তো পজিটিভ সাইড। অ্যান্ড এটাকে কীভাবে কন্টিনিউ করবে, এটাকে কীভাবে ওই জায়গাটুকুতে ক্যারি করবে, এটার ফুল দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্লাস ক্রীড়া মন্ত্রণালয়ের। আসলে ওই জায়গাটুকু কীভাবে কন্টিনিউ করবে, আমাদের প্ল্যানগুলি কী হইতে হবে। আজকে ম্যাচ জিতার পর 3 মাস কোনো খেলা, আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ম্যাচ, মার্চের আগে কোনো খেলা নেই। মার্চের আগে কোনো খেলা নেই। এখন মার্চ পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। আমাদের এই যে ক্রেজটা, প্রত্যেক মাসে যদি আমি ফুটবল এই ধরনের একটা রেজাল্ট বা এই ধরনের ম্যাচ অ্যারেঞ্জ না করি, মানুষ তো ফুটবলের সেট আপটা তো সরে যাবে। স্পন্সাররা তো ধরেন একটা ম্যাচ দিয়ে আমরা অনেক কিছু, আমি বললাম তো একটা জয় মানুষদের অনেক কিছু, পুরো সারা বাংলাদেশের মানুষ এখন খুশি। আজকের দিন সারা বাংলাদেশের মানুষ খুশি কেন? একটা জয়, তাওকে ইন্ডিয়ার এগেনস্টে জয়, তাওকে 22 বছর পর জয়। মানে সব কিছু মিলে আপনাকে এটাকে যদি আপনি ভিত্তি করে রিয়েল ট্র্যাকে যদি আপনি চিন্তা করেন, সবাই যদি সবার কাজ, আমার কাজ ওই চিন্তা করে না, আমার কাজ হচ্ছে আমার এখন বর্তমানে খেলতেছি খেলাটা, বিএফএফে যারা যে দায়িত্বে আছে সবাই যদি চিন্তা করে, আমাদের এখন স্ট্রাকচারটা চেঞ্জ করা উচিত, আমাদের এখন জুনিয়র লেভেল নিয়ে কাজ করা উচিত, সঙ্গে ন্যাশনাল টিমের যে জায়গাটা ওইটা আরও বেশি স্ট্রং, ওই জায়গাটা ফাইটিং টেন্ডেন্সি আরও বেশি করা উচিত, প্লেয়ার নেওয়া উচিত লিগের ম্যাচগুলি দেখে, কারণ লিগ চলবে, লিগের ম্যাচ দেখে কিছু ইয়ং প্লেয়ার ওখানে ন্যাশনাল টিমে আনা উচিত, বাইরের দেশে ফাইন্ড আউট করা উচিত বাংলাদেশে আর কে ভালো বেস্ট প্লেয়াররা আছে, তাইলে কী হবে আপনার স্কোয়াডটা স্ট্রং হবে। তো এখন এই জিনিসগুলি যদি আপনি করতে না পারেন এই 3-4 মাসে, আপনি একটা ম্যাচ নিয়ে 3 মাস চলে যাবে, পরের বছর আপনার স্টার্টিংয়ে আবার আমরা আবার পিছনের থেকে আবার নতুন করে স্টার্ট করতে হবে। আমরা এখন একটা জায়গায় আছি, ওই জায়গাটুকু থেকে আমরা কীভাবে উপরে উঠবো, এই চিন্তা যদি বিএফএফ না করে, প্ল্যানিংয়ে না থাকে, আমি মনে করি যে এই জয়টা আমাদের কোনো কিছুই এনে দেবে না। আপনি বলছেন যে আবারও ন্যাশনাল টিমের ম্যাচ আয়োজন করা, প্রতি মাসেই এমন আয়োজন করা যায় কিনা, কিন্তু সেটা কিন্তু পৃথিবীর কোনো দেশই করে না। বাংলাদেশ কেন আসলে করবে, কিংবা করলে আসলে সেটা ভালো হবে কিনা? কারণ ঘরোয়া ফুটবলের মাঝপথে আবারও প্লেয়ারদের ডেকে এনে ন্যাশনাল ম্যাচ আয়োজন করা, সেই জায়গাটায় আসলে বাধাপ্রাপ্ত হবে কিনা? ঘরোয়া ফুটবল অলমোস্ট শেষ হয়ে যাবে নভেম্বর, আই থিঙ্ক এটা নভেম্বর ডিসেম্বরে ফার্স্ট লিগ শেষ হয়ে যাবে, জানুয়ারিতে সেকেন্ড লিগ উইন্ডো যখন ওপেন হবে, সেকেন্ড লিগ স্টার্ট হবে, তার আগে একটা গ্যাপ থাকবে। এটা আসলে আপনি কেন করবেন? ওয়ার্ল্ডে কেউ করে না বলে আমরা করবো না তাও না, ওয়ার্ল্ডের আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ খেলে তাই বলে কি আমি ওয়ার্ল্ড কাপ খেলি? তো ওদের স্ট্যান্ডার্ডটা তো ওই জায়গায়, ওই স্ট্যান্ডার্ডটা আমাদের ওই জায়গায় নিতে গেলে আমাদের নতুন কিছু করতে হবে। আমাদের ক্রেস্ট, আমাদের মাইন্ড থেকে আপনার মাইন্ড থেকে সরানো যাবে না। আপনি এই যে এখন যে ক্রেস্ট, এটা যদি আপনি মাইন্ড থেকে সরান, হ্যাঁ, তাহলে এটা প্রবলেম। আপনি বলছেন যে এই ক্রেজটা ধরে রাখার জন্য যা করণীয় সেটাই করতে হবে। ধন্যবাদ আপনাকে মামুনুল ইসলাম। আমাদের সময় একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। তবে ফুটবল নিয়ে যে মানুষের মধ্যে আলোচনা কিংবা আনন্দের প্রাপ্তি, সেটা কিন্তু আবারও বাড়তে শুরু করেছে এবং প্রত্যাশাও কিন্তু বাড়তে শুরু করেছে। ফুটবল ফেডারেশনের দায়িত্ব এখন কতটুকু, কিভাবে সেই প্রাপ্তি কিংবা সাফল্য ধরে রাখার, সেটাই আমরা অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।